নমস্কার। আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল লেখক শ্রী হেমেন্দ্র প্রসাদ ঘোষের কলমে গল্প কাচের চুড়ি। শুনতে থাকুন। আষাঢ়ের শেষ, গগনে ঘন ঘটা, প্রভাতের দিবালোক ম্লান। রবিকর মেঘাবরণ বিচ্ছিন্ন করিয়া আত্মপ্রকাশ করিতে পারিতেছে না। মধ্যে মধ্যে বারিপাত হইতেছে। সেনাপতির নেতৃত্বে মাতৃনাম কীর্তন করিয়া বন্দে মাতরম সম্প্রদায়ের সভ্যগণ ফিরিতেছিলেন। জিতেন্দ্রনাথ ও নির্মল কুমার কলিকাতার পটলডাঙ্গা পল্লীতে কোনো এক ছাত্রাবাসে থাকিত। আজ রবিবার, কলেজ নাই। প্রভাতে তাহারা কেবল চা পান শেষ করিয়াছে, এমন সময় রাজপথে মাতৃনাম শুনিয়া উভয়ে নামিয়া আসিয়াছিল। তাহার পর যেন কোন অজ্ঞাত আকর্ষণে আকৃষ্ট হইয়া সম্প্রদায়ের সভ্যগণের সঙ্গে সঙ্গে শ্যামপুকুর পর্যন্ত আসিয়াছিল। শ্যামপুকুরে আসিয়া নির্মল ঘড়ি দেখিল, 10টা বাজিয়া গিয়াছে। সে সঙ্গীকে সে কথা বলিল। উভয়েই ফিরিয়া চলিল। পথের দূরত্ব হ্রাস করিবার অভিপ্রায়ে তারা বড় রাস্তা ত্যাগ করিয়া গলির ভিতরে ঢুকিল। গলিতে ঢুকিয়াই বামে একখানি ক্ষুদ্র গৃহ। গৃহদ্বারে কয়টি বালক বালিকা দাঁড়াইয়া সম্প্রদায়ের সুরে বন্দে মাতরম গাহিবার চেষ্টা করিতেছিল। সহসা একটি বালক একটি বালিকাকে বলিল, দিদি, তোর হাতে ও কাচের চুড়ি বিদেশি। বালিকা বলিল, কখনো না, চুড়িওয়ালি বলিয়াছে এ বোম্বাই চুড়ি। বালক ওই দুই যুবককে মধ্যস্থ মানিয়া বলিল, আচ্ছা, আপনারা দেখিয়া বলুন তো, এ চুড়ি বিদেশি কি স্বদেশি? বালকের কথা শুনিয়া জিতেন্দ্রনাথ ও নির্মল কুমার হাসিল। জিতেন্দ্রনাথ আগাইয়া গিয়া বালিকার চুড়িগুলি নাড়িয়া চাড়িয়া দেখিল। বলিল, এ চুড়ি তো বিদেশি। বালিকার চক্ষু দুইটি জলে পুরিয়া আসিল। দেখিয়া জিতেন্দ্রনাথ বলিল, তুমি কাঁদিতেছ কেন? তুমি তো জানিতে না যে এ চুড়ি বিদেশি। জিতেন্দ্রনাথের কথা শেষ হইতে না হইতে বালিকা আপনার দক্ষিণ মণিবন্ধ দিয়া গৃহপ্রাচীরে আঘাত করিল। কাচের চুড়ি ভাঙিয়া গেল। সঙ্গে সঙ্গে বালিকার কোমল দেহ কাটিয়া রক্তধারা বহিতে লাগিল। যুবকদ্বয় একান্ত লজ্জিত হইল। নির্মল কুমার ব্যস্ত হইয়া রুমাল বাহির করিয়া নিকটস্থ কলের জলে ভিজাইয়া আনিল ও বালিকার হাত বাঁধিয়া দিল। এমন সময়ে গৃহমধ্য হইতে রমণী কণ্ঠ শ্রুত হইল, অসুর, কতদিন তোকে বাহিরে যেতে বারণ করিয়াছি, আবার বাহিরে গিয়াছিস? মা রাগ করিয়াছেন বলিয়া বালিকা গৃহে প্রবেশ করিল। 12 বর্ষীয়া দুহিতাকে পর্দানসীন করিবার জন্য বাঙালি জননীর এই একান্ত চেষ্টার বিষয়টিকে আলোচনা করিতে করিতে যুবকদ্বয় ছাত্রাবাসে ফিরিয়া চলিল। অগ্রহায়ণের মধ্যভাগ। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। ঘন ধূসর ধূমরাশি কলিকাতা আচ্ছন্ন করিয়া আছে। রাজপথে অল্প দূরবর্তী বস্তুও লক্ষ্য করা কষ্টসাধ্য। মধ্যে মধ্যে আলোকমালা সেই ধূমাবরণ ভেদ করিতে বৃথা চেষ্টা পাইতেছে।
ছাত্রাবাসে আপনার কক্ষে বসিয়া নির্মল কুমার আপনার ভবিষ্যৎ চিন্তা করিতেছে। নির্মল কুমারের বাস হুগলি জেলায় কোনো এক পল্লী গ্রামে। তথায় তাহার পিতা জমিদারির ও তেজারতি রায়ে গৃহস্থ ও বড় মানুষ, এই দুয়ের ঠিক মধ্যবর্তী সীমারেখায় উপনীত হইয়াছেন। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা বিহারের কোন জিলা আদালতে উকিল, একমাত্র ভগিনীর স্বামী মুনসেফ। নির্মল কুমার প্রবেশিকা হইতে এম.এ পর্যন্ত সব পরীক্ষাতেই বিশেষ দক্ষতা সহকারে উত্তীর্ণ হইয়াছে। তাহার পর সে আইন পড়িতেছিল ও স্টুডেন্টশিপ পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল। এমন সময়ে বাংলার রাজনীতিক ব্যাপারে একটা বিপ্লব ঘটিয়া গেল। সরকার পদ্মাকে মধ্যসীমা করিয়া বাংলাকে দুই ভাগে বিভক্ত করিলেন। ফলে বাংলার মরা গাঙ্গে পদ্মার স্রোতেরই মতন প্রবল ভাবের স্রোত বহিল। বাংলার ঊষর ভূমি সহসা যেন উর্বর হইয়া উঠিল। বাংলায় শিল্প ও শিক্ষা উভয়ের উন্নতি সাধন চেষ্টা প্রকট হইল। নির্মল কুমার যুবক সুলভ উত্তেজনার বশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অনুসৃত পথ পরিত্যাগ করিল। এখন তাহার পর বর্ষাধিক কাল কাটিয়া গিয়াছে। এখন আরম্ভের আবেগ অন্তর্হিত হইয়াছে। তাই আজ সন্ধ্যায় আপনার কক্ষে বসিয়া নির্মল কুমার ভাবিতেছে, এখন কি করি? পিতা ও জ্যেষ্ঠ এখনো সব কথা জানিতে পারেন নাই, কিন্তু না জানাইলে তো আর চলে না। নির্মল কুমার ভাবিতেছিল, আর পার্শ্বেই আরও একখানা তক্তপোষে বসিয়া জিতেন্দ্রনাথ গৃহপ্রাচীরবদ্ধ দ্বীপের আলোকে রসহীন রসায়ন পাঠে রসের সন্ধান করিতেছিল। সহসা সে বলিয়া উঠিল, এই যে শ্রীযুক্ত হরিশচন্দ্র, স্বাগত। নির্মল কুমার ফিরিয়া দেখিল জিতেন্দ্রনাথের সতীর্থ ও তাহার বন্ধু হরিশচন্দ্র আসিয়াছে। হরিশচন্দ্রকে একান্ত চিন্তাক্লিষ্ট ও অত্যন্ত উত্তেজিত দেখাইতেছিল। নির্মল জিজ্ঞাসা করিল, কি হরিশ, আজ যে বড় চিন্তিত দেখিতেছি? হরিশচন্দ্র নির্মল কুমারের তক্তপোষে অঙ্গ ঢালিয়া দিয়া বলিল, আর ভাই বড় বিপদ। নির্মল কুমার জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? হরিশচন্দ্র উত্তর দিল, ব্যাপার এই যে আমার এক দিদি আছেন। আমার ভগিনীপতি 50 টাকা বেতনে একটা হাউসে চাকরি করেন। তাও স্বদেশীর ফলে ব্যবসায় মন্দ পড়ায় বেতন 40 টাকা দাঁড়াইয়াছে। তাহার একটি কন্যা বিবাহযোগ্যা। সম্বন্ধ স্থির হইয়াছিল, আগামীকল্য গাত্র হরিদ্রা হইবার কথা। এমন সময় সব উল্টাইয়া যায়। পাশ থেকে জিতেন্দ্রনাথ বলিল, কেন? হরিশ উঠিয়া বসিল, বলিল, কেন? আসল কথা টাকা। গরিব গৃহস্থ, বহুদিনের চেষ্টায় কন্যার খান কত গহনা করিয়াছিল। তাহার পর জামাতার ঘড়ি, ঘড়ির চেন ইত্যাদি বাবদে আর খরচের জন্য কোনরূপে আরও 500 টাকা সংগৃহীত হইয়াছিল। আজ বরের পিতা বলিয়া পাঠাইলেন, নগদ 500 টাকা ব্যতীত পুত্রের বিবাহ দিবেন না। নির্মল কুমার বলিল, তোমরা কি করিবে? কি আর করিব? আমার ভগিনীপতি বলিতেছেন, অমন ছেলে আমি ছাড়িব না, যেমন করিয়াই হোক বিবাহ দিব। যেমন করিয়াই হউকের অর্থ বাড়িখানি বন্ধক দিয়া। আমরা সকলে নিষেধ করিতেছি, তিনি কিছুতেই শুনিতেছেন না। ছেলেটি কি করে? বিএ পাশ করিয়াছে।
ছেলেটি কি এই ব্যবহারে আপত্তি করে নাই? আপত্তি সকলেই করে। এদিকে তো দেখি স্বদেশীর মহাহল্লা। গরিবের গলায় ছুরি দিবার সময় দেখি ছেলে বুড়া সবই সমান। এই কথাটা নির্মল কুমারের হৃদয়ে তীব্র তিরস্কারের মতোই বিদ্ধ হইল। হরিশচন্দ্র আবার বলিল, তোমরা তো স্বদেশীর পাণ্ডা, কই একটা ছেলে দাও দেখি, যে কন্যা দায়গ্রস্ত দরিদ্র পিতাকে উদ্ধার করে। জিতেন্দ্রনাথ বলিল, এসব বড় বিপদ। পথে পথে গান করা, বক্তৃতাস্থলে করতালি দেওয়া এসব সহজসাধ্য, কিন্তু মতটাকে কার্যে পরিণত করা সে বড় কঠিন কথা ভায়া। নির্মল বলিল, সে কি বড় কঠিন কথা? জিতেন্দ্রনাথ বলিয়া উঠিল, তাই তো দেখি, কই মতের মতো কাজ করিবার যোগ্যতা তো বড় কাহারও দেখি না। নির্মল বলিল, তুমি কি মনে করো হরিশের ভগিনেইকে বিবাহ করিয়া কন্যাদায়গ্রস্ত পিতাকে দায়মুক্ত করে বাঙালির কলঙ্ক এমন পাত্রের পিতার ব্যবহারের তীব্র প্রতিবাদ করে এমন লোক বাংলায় নাই? জিতেন্দ্রনাথ বিদ্রূপ করিয়া বলিল, কোন বাংলায়, পূর্ব না পশ্চিম? নির্মল কুমার বলিল, ঠাট্টা নহে। জিতেন্দ্রনাথ পুনরায় প্রশ্ন করিল, লোক কোথায় ভায়া? হেথায়। কে? আমি। মুহূর্তকাল সকলেই নীরব হইয়া রহিল। নির্মল কুমার ভাবিল, কি বলিলাম? আর জিতেন্দ্রনাথ ও হরিশচন্দ্র ভাবিল, নির্মল কি বিদ্রূপ করিতেছে? জিতেন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, তুমি কি বিদ্রূপ করিতেছ? নির্মল কুমার গম্ভীরভাবে বলিল, না। তবে তুমি বালিকাকে বিবাহ করিবে? হাঁ। বাস বলিয়া জিতেন্দ্রনাথ লাফাইয়া উঠিল। তাহার মস্তকে লাগিয়া গৃহপ্রাচীরবদ্ধ দ্বীপ হইতে কাচের আবরণ পড়িয়া চূর্ণ হইয়া গেল। কাচের খণ্ডগুলি ঝাড়িতে ঝাড়িতে জিতেন্দ্রনাথ বলিল, দেখো সৎকার্যে কত বাধা। নির্মল, একটা সাধু সংকল্প করিতে না করিতে আমার 6 পয়সা লোকসান। ছাত্রাবাস হইতে বিবাহ, সুতরাং প্রচলিত আচারের 12 আনাই অসম্পন্ন রহিয়া গেল, কেননা সে 12 আনাই মেয়েলি শাস্ত্রের বিধান। কিন্তু তা সত্ত্বেও ছাত্রাবাসে উৎসবের অন্ত ছিল না, ছাত্রদলে উৎসাহের অবধি ছিল না। নির্ধারিত দিনে সন্ধ্যার অল্পক্ষণ পরেই বরকে লইয়া ছাত্রগণ হরিশচন্দ্রের গৃহে উপনীত হইল। বিবাহ সম্পন্ন হইয়া গেল। শুভদৃষ্টির সময় নির্মল কুমারের বোধ হইল যেন বধূর মুখখানি পরিচিত। সে কোথায় সেই মুখ দেখিয়াছে। কোথায় বালিকাকে দেখিবার সম্ভাবনা সে ভাবিয়া তাহা কিছুতেই স্থির করিতে পারিল না। সে মনে মনে হাসিয়া বলিল, বুঝি জন্মান্তর স্মৃতি। নির্মল কুমারের এই বিবাহের সংবাদ পাইয়া তাহার পিতা ও ভ্রাতা উভয়েই বিরক্ত হইলেন। এই সংবাদের সঙ্গে সঙ্গে নির্মল কুমার তাহাদিগকে তাহার বিশ্ববিদ্যালয়ের সংসর্গত্যাগের কথাও জানাইয়া দিয়াছিল। এই যুগল সংবাদে তাহাদের বিরক্তি ক্রোধে পরিণতি লাভ করিল। বিরক্ত ও ক্রুদ্ধ পিতা পুত্রকে লিখিলেন, তুমি বিদ্যালয় ত্যাগ ও বিবাহ কোনো কার্যেই আমার অনুমতি গ্রহণ করো নাই। বুঝিলাম তুমি স্বাধীন হইয়া আর আমার সহিত সম্বন্ধ রাখিতে ইচ্ছা করো না। ভালো,
আমার কাজ আমি করিয়াছি, তুমি খুঁটিয়া খাইতে শিখিয়াছ, স্বয়ং পরিবার প্রতিপালন করো, সুখে থাকো। নির্মল কুমার পিতার পত্রের সঙ্গে সঙ্গে মাতারও এক পত্র পাইল। মা লিখিয়াছেন, বাবা, তোর পত্র লইয়া কর্তা বড় রাগ করিয়াছেন। তুই আমাকে না লিখিয়া প্রথমেই তাহাকে এসব কথা লিখিতে গেলি কেন বলতো? যাহা হইবার হইয়াছে, এখন তুই বৌমাকে লইয়া শীঘ্রই বাড়ি আয়। আমার মাথা খাস, অন্যথা করিস না। আমি বৌমার জন্য বালা গড়াইতে দিলাম। মাতার পত্র পাঠ করিয়া নির্মল কুমারের হৃদয়ে গৃহের জন্য ব্যাকুল হইয়া উঠিল। তাহার নয়ন পল্লব সিক্ত হইয়া উঠিল। কিন্তু পিতার পত্রের ভাবে সে গৃহে যাইতে সাহস করিল না। সে বাসনা তাহার হৃদয়ে উত্থিত হইয়া হৃদয়েই বিলীন হইয়া গেল। অভাগিনী সুরবালার ভাগ্যে শাশুড়ির আশীর্বাদ লাভ ঘটিল না। এদিকে নির্মল কুমারের চিন্তার অবধি রহিল না। সহসা তাহার স্কন্ধে সংসারের ভার পড়িয়াছে। এখন আপনার ভরণ পোষণের উপায় করিতে হইবে, সঙ্গে সঙ্গে আবার পত্নীর ভারও লইতে হইবে। সে কি করিবে? সে যেরূপ প্রশংসার সহিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে, তাহাতে তাহার পক্ষে অধ্যাপক পদের প্রাপ্তি সহজেই হইতে পারে। কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের সংস্রব ত্যাগ করাই সে কর্তব্য বলিয়া মনে করিয়াছে, সেই বিশ্ববিদ্যালয়ের সহিত যুবকদিগের ঘনিষ্ঠতা সংস্থাপনে সে সহায় হইতে পারিবে না। এখন সে ঠেকিয়া শিখিল, দেখিল তাহার লব্ধ শিক্ষা সত্যই তাহাকে কঠোর জীবন সংগ্রামের উপযোগী করে নাই। তবে সে এখন কি করিবে? এইরূপ ভাবনায় 1 মাস কাটিয়া গেল। সে কিছুই স্থির করিতে পারিল না। এই সময় একদিন হরিশচন্দ্র আসিয়া নির্মল কুমারকে তাহার শ্বশুর বাটিতে নিমন্ত্রণ করিল। ইতপূর্বে সে 2 বার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিয়াছিল। এবারও প্রত্যাখ্যান করিতে চাহিল, কিন্তু জিতেন্দ্রনাথ তাহাতে আপত্তি করিয়া বলিল, সে হইতে পারে না। তুমি পুনঃ পুনঃ নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিলে সকলে মনে করিবে তুমি বিবাহ করিয়া এখন অনুতপ্ত হইতেছ। নির্মল কুমার নিমন্ত্রণ গ্রহণ করিল। সঙ্গে সঙ্গে তাহার মনে হইল, সেই যাহাকে জীবন সঙ্গিনী করিয়াছে তাহার ভবিষ্যৎ কার্য সম্বন্ধে তাহারও একটা মত গ্রহণ আবশ্যক। সুরবালা এখন বালিকা মাত্র, তা হোক, সে তাহার মত লইবে। এইরূপ সংকল্প করিয়া নির্মল কুমার শ্বশুরালয়ে গেল। শ্বশুরালয়ে শ্বশুর মহাশয় নির্মল কুমারকে সংবাদ দিলেন, তাহার আপিসে মাসিক 30 টাকা বেতনে একটি কেরানির কার্য খালি আছে। নির্মল কুমার চেষ্টা করিলে সে কার্য তাহার হইতে পারে। নির্মল কুমার কথাটা কেবল শুনিল, কোনো উত্তর করিল না। তাহার পর নির্মল কুমারের সহিত সুরবালার সাক্ষাৎ হইল। বিবাহের পর স্বামী স্ত্রীতে দ্বিতীয়বার মাত্র সাক্ষাৎ হইয়াছে। সুমধুর লজ্জার আবরণ তখনও মুক্ত হয় নাই। অথচ নির্মল কুমার আজ জীবনের ভবিষ্যৎ কার্যপ্রণালী সম্বন্ধে পত্নীর সহিত পরামর্শ করিতে আসিয়াছে। সে 2 একবার ভাবিল, কেমন করিয়া সুরবালাকে জিজ্ঞাসা করিবে। অবশেষে সে বলিল, সুরো, আমি একটা আবশ্যক বিষয়ে তোমার সহিত পরামর্শ করিতে আসিয়াছি। সুরবালা বিস্ফারিত নয়নে স্বামীর দিকে চাহিল। তেমন করিয়া নিঃসংকোচে সে সেই প্রথম স্বামীর দিকে তাকাইল।
বিবাহের সম্বন্ধ হইতে এই পর্যন্ত যেসব অসাধারণ ঘটনা তাহাকেই কেন্দ্র করিয়া আবর্তিত হইয়াছে, সেসব তাহার যৌবন চাপল্যে বিজ্ঞতার গাম্ভীর্য দান করিয়াছিল। নির্মল কুমার বলিল, আমার কার্যে পিতা আমার উপর অসন্তুষ্ট হইয়াছেন। আমি আর তাহার গলগ্রহ হইয়া থাকিতে চাহি না। সুতরাং এই বিশাল বিশ্বে আজ আমরা দুইজন আলয় আশ্রয়হীন। আমাকেই আমাদের আত্মরক্ষার উপায় করিতে হইবে। সুরবালা মুগ্ধ হইয়া স্বামীর কথা শুনিতে লাগিল। নির্মল কুমার বলিয়া চলিল, এখন কি করি? এক শিক্ষকের কার্য। চেষ্টা করিলে সে কার্য পাইতে পারি, কিন্তু মনুষ্যত্বের পরিণতির পক্ষে অন্তরায় বুঝিয়া যে পথ পরিত্যাগ করিয়াছি, কেমন করিয়া সেই পথের পথপ্রদর্শক হইব? আর আরও এক পথ দাসত্ব। সে কার্য করা কি যুক্তিযুক্ত? সুরবালা দৃঢ়স্বরে বলিল, না। নির্মল কুমার পত্নীকে বক্ষে লইয়া ধরিল। পত্নীর এই বিবেচনায় তাহার নিজের পত্নীর উপর গর্ববোধ হইল। এবার লজ্জায় সুরবালার নয়ন মুদিয়া আসিল। তাহার পর স্বামী স্ত্রীতে কত কথা হইল। তখন লজ্জার বাঁধ ভাঙিয়া গিয়াছে। সে রাত্রিতে কেহই ঘুমাইল না। নির্মল কুমার 2-4 বার স্ত্রীকে বলিল, তুমি ঘুমাও। কিন্তু পরক্ষণেই আবার আরও একটা কথার অবতারণা করিল। কথায় কথায় সুরবালা স্বামীকে বলিল, যেমনই হোক, স্বদেশী জিনিসের কোনো কাজ হয় না। পরদিন প্রভাতে নির্মল কুমার যখন প্রণাম করিয়া বিদায় লইতেছে, তখন শ্বশুর বলিলেন, গতকল্য যে কাজের কথা বলিয়াছি সেটার কথা ভাবিয়া যাহা হয় জানাইও। নির্মল কুমার ছাত্রাবাসে প্রত্যাবর্তন করিল। পত্নীর সহিত আলোচনা করিয়া তাহার সংকল্প স্থির হইয়া গিয়াছে। কলিকাতা প্রবাসী আত্মীয়দিগের ও কয়েকজন বন্ধুর সাহায্যে কিছু অর্থ সংগ্রহ করিয়া নির্মল কুমার স্বদেশী দ্রব্যের একখানা ক্ষুদ্র দোকান খুলিল। এ কার্যে তাহার অসাধারণ উৎসাহ লক্ষিত হইল। সুরবালার সেই কথা অহরহ তাহার হৃদয়ে জাগিতে লাগিল। স্বদেশী জিনিসের কোনো কাজ হয় না? সংসার জ্ঞান অনভিজ্ঞ যুবক বুঝিতে পারিল না, এই বিষম প্রতিযোগিতার দিনে সামান্য মূলধনে ব্যবসা চালানো অসাধ্য সাধন। 2 মাস পরে খতাইয়া দেখিয়া নির্মল কুমার বুঝিল, ব্যবসায় লাভ হইতেছে না, পরন্তু ছিদ্র কুম্ভে বাড়ির মতো মূলধন বাহির হইয়া যাইতেছে। এখন উপায় কি? নির্মল কুমার চারিদিক অন্ধকার দেখিল। সে কি করিবে? ভাবিতে ভাবিতে মাসাধিক কাল কাটিয়া গেল। নির্মল কুমারের উৎসাহ প্রফুল্ল উদ্যম সমুজ্জ্বল হৃদয়ে ক্রমে নিরাশার অন্ধকার ব্যাপ্ত হইতে লাগিল। এই সময়ে সহসা একটা অঘটন ঘটিয়া গেল। ভারতের রাজনীতিক রঙ্গমঞ্চে সহসা বোমার আবির্ভাব হইল। ভারতবাসী শুনিল, বিহারে বোমায় 2টি নিরপরাধ ইংরাজ রমণী মৃত্যু মুখে পতিত হইয়াছেন। তাহার পর একদিন বৈশাখের প্রভাতে কলিকাতাবাসীরা জাগিয়া শুনিল, কলিকাতায় পুলিশ বিপ্লবতন্ত্রীদিগের গুপ্ত গৃহ পাইয়াছে।
সংবাদপত্রে শত জিহ্বায় শত কাহিনী প্রচারিত হইতে লাগিল। শেষে অসত্যের ও অতিরঞ্জনের ফেনপুঞ্জের নিম্নে সত্যের স্বচ্ছধারা দৃষ্ট হইল। প্রথমেই যাহারা ধৃত হইয়াছিল তাহাদের মধ্যে একজন নির্মল কুমারের পরিচিত। পুলিশ তাহাদের বাক্সে নির্মল কুমারের পত্র পাইল। পত্রে বিপ্লবের গন্ধ মাত্র ছিল না, কিন্তু পুলিশের সন্দেহ হইল। বিশেষ নির্মল কুমারকে সন্দেহ করিবার কারণও ছিল। পুলিশ মনে করিল, যখন হুগলি জেলার ধনবান গৃহস্থের পুত্র হইয়া সে সহসা স্বদেশীর জন্য অধ্যয়ন ত্যাগ করিয়াছে এবং সামান্য দোকান উপলক্ষ করিয়া বসিয়া আছে, তখন তাহাকে পরীক্ষা করা আবশ্যক। সুতরাং একদিন প্রত্যুষে পুলিশ কর্মচারীরা নির্মল কুমার যে ছাত্রাবাসে বাস করিত সেই ছাত্রাবাস ঘিরিয়া ধরিল। নির্মল কুমার নিদ্রাভঙ্গে দেখিল সে অজ্ঞাত অপরাধে বন্দী হইয়াছে। পুলিশ তাহাকে লইয়া গেল। এই বিপ্লবতন্ত্রী ষড়যন্ত্র প্রকাশে বাংলার বহু গৃহে অপ্রত্যাশিত বিপদের ছায়াপাত হইল। অনেক অঘটন ঘটিয়া গেল। পুত্রের বিপদে নির্মল কুমারের পিতার বিরক্তিবন্ধন বিচ্ছিন্ন হইয়া গেল। পিতৃহৃদয় পুত্রের দিকেই আকৃষ্ট হইল। নির্মল কুমারের পিতা ও ভ্রাতা উভয়েই কলিকাতায় আসিয়া মোকদ্দমার তদবির করিতে লাগিলেন। নির্মল কুমারের জননী অশ্রুবর্ষণ, প্রায়োপবেশন প্রভৃতি নারী সুলভ উপায় অবলম্বন করিয়া স্বামীকে তাহার সঙ্গে কলিকাতায় আনিতে বাধ্য করিয়াছিলেন। তিনি একবার পুত্রকে দেখিবেন। মোকদ্দমার কাজে পিতা ও ভ্রাতা যখন আরো সবকিছু ভুলিয়াছিলেন, মা কিন্তু তখনও ভুলেন নাই যে নির্মল কুমার বিবাহ করিয়াছে। তাহার সেই দুঃখাতুরা পত্নীর, তাহার সেই অনাদৃতা পুত্রবধূর জন্য তাহার প্রাণ কান্দিয়া উঠিল। তিনি সন্ধান লইয়া একদিন নির্মল কুমারের শ্বশুরালয়ে গমন করিলেন। দুর্দিনে দুজনে সাক্ষাৎ হইল। নির্মল কুমারের জননী সুরবালার মলিন মুখে আপনার দারুণ দুঃখের প্রতিচ্ছবি দেখিলেন। তিনি পুত্রবধূকে বুকে জড়াইয়া কান্দিলেন। তাহার অশ্রুধারা সুরবালার মস্তকে আশীর্বাদ বর্ষণ করিল। শাশুড়ির কাছে কাঁদিয়া সুরবালার মনে হইল যেন সে অকুলে কুল পাইল। সেই দিন হইতেই দুইজনে প্রায় সাক্ষাৎ হইত। এদিকে কারাগারে পুত্রের সহিত সাক্ষাতের অনুমতি পাইয়া নির্মল কুমারের জননী পুত্রবধূকে সঙ্গে লইয়া যাইলেন। নির্মল কুমার বুঝিল সুরবালার আশ্রয় জুটিয়াছে। তাহার হৃদয় হইতে একটা ভার নামিয়া গেল। বাস্তবিক কারাগারে আসিয়া সুরবালার চিন্তাতেই সে অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছিল। তাহার কি হইবে? শ্বশুর তো দরিদ্র, পিতা তাহার পত্নীর ভার লইবেন না, আর সে কারাবদ্ধ। সুরবালার কথা ভাবিয়া তাহার হৃদয়ে দারুণ দুশ্চিন্তা ও বিষম বেদনা অনুভূত হইত। তাহাকে বিবাহ করিয়াই সুরবালার আজ এই দুর্দশা। কাজেই সে যখন দেখিল তাহার জননী পুত্রবধূকে সঙ্গে লইয়া আসিয়াছেন এবং সস্নেহে গ্রহণ করিয়াছেন, তখন তাহার মনের আসল ভার দূর হইল। সুদীর্ঘ 1 বৎসরকাল নির্মল কুমার কারারুদ্ধ রহিল। মোকদ্দমা আর শেষ হয় না। এই সময়ে তাহার নির্জন কারাকক্ষে সে সুরবালার কথা ভাবিত। তাহার 2 চক্ষু ফাটিয়া অশ্রু ঝরিত। অবশেষে 1 বৎসর পরে মোকদ্দমার রায় প্রকাশিত হইল। তাহার বিরুদ্ধে কোনরূপ প্রমাণের অভাবে বিচারক নির্মল কুমারকে মুক্তি দিলেন।
নির্মল কুমারের জননী এতদিন কলিকাতাতেই ছিলেন। এবার তিনি পুত্রকে ও পুত্রবধূকে লইয়া গৃহে ফিরিলেন। গত বর্ষাকাল মধ্যে সুরবালা শাশুড়ির হৃদয়ে অধিকার করিয়াছিল। অপ্রত্যাশিত বিপদের অবসানে নির্মল কুমার দুশ্চিন্তা ও উদ্বেগ হইতে মুক্তি লাভ করিল। প্রেমের যে প্রবাহ নানা বিঘ্নের উপল মধ্যে অগ্রসর হইতে পারিতেছিল না, এখন তাহা পূর্ণতা লাভ করিল, অনায়াসেই প্রবাহিত হইতে লাগিল। সুরবালার প্রেম তাহার নানা দুঃখ কাতর হৃদয়ে অননুভূতপূর্ব স্নিগ্ধ শান্তির ও সুখের সঞ্চার করিতে লাগিল। কিন্তু নির্মল কুমারের এক সন্দেহ কিছুতেই মিটিল না। তাহার কেবলই মনে হইত সুরবালার মুখ তাহার পূর্ব পরিচিত, সে কোথাও ইহাকে দেখিয়াছে, অথচ কোথায় যে দেখিয়াছে তাহা কিছুতেই স্থির করিতে পারিত না। কারা ক্লেশে নির্মল কুমারের স্বাস্থ্যভঙ্গ হইয়াছিল। মাসাধিককাল গৃহে থাকিয়াও যখন সেই নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইল না, তখন তাহার ভ্রাতা তাহাকে কিছুদিনের জন্য তাহার নিকট যাইয়া থাকিতে অনুরোধ করিলেন। পিতাও সেই মতে মত দিলেন। নির্মল কুমার জ্যেষ্ঠের কর্মস্থানে গেল, সুরবালাকেও সঙ্গে নিল। জ্যেষ্ঠের কর্মস্থানে আসিবার পর বেশ কয়েকদিন কাটিয়া গেল। তাহার পর একদিন রাত্রিকালে শয়নগৃহে আসিয়া নির্মল কুমার দেখিল নিদাঘের দারুণ তাপে কক্ষে থাকা কষ্টকর। সে কক্ষ সংলগ্ন অলিন্দে আসিল। উপরে আকাশ নক্ষত্র খচিত জ্যোৎস্নালোকে আলোকিত, নিম্নে উদ্যান হইতে প্রস্ফুটিত বেলফুলের সৌরভ কোমল ও মধুরতর হইয়া আসিতেছে। নির্মল কুমার কক্ষমধ্য হইতে একখানা মাদুর ও বালিশ আনিয়া সেই অলিন্দে শয়ন করিল। আকাশে তারকার স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি দেখিতে দেখিতে যেন স্বপ্ন সাগরে ভাসিতে লাগিল। এই আকাশ সে বর্ষাধিক কাল দেখিতে পায় নাই। সুরবালা কক্ষ মধ্যে প্রবেশ করিল। সেখানে নির্মল কুমারকে না পাইয়া সেও অলিন্দে আসিল। আসিয়া স্বামীর পার্শ্বে উপবেশন করিল। সুরবালার হস্তে কি ছিল দেখিয়া নির্মল কুমার জিজ্ঞাসা করিল, ও কি? সুরবালা বলিল, কাচের চুড়ি। আনিয়াছ কেন? আজ বাড়িতে এক চুড়িওয়ালি চুড়ি বেচিতে আসিয়াছিল। দিদি চুড়ি পরিয়াছেন, আমাকেও পরিতে বলিলেন। আমি পরি নাই, তাই আমার জন্য এই কয়েগাছি রাখিয়া দিয়াছেন। তুমি পরিলে না কেন? দিদি বলিলেন এ চুড়ি স্বদেশী, কিন্তু আমার সন্দেহ ঘুচিল না। তুমি একবার দেখো। কাচের চুড়িকে আমার বড় ভয়। শেষ কথা কয়টা সুরবালা কেমন থামিয়া থামিয়া বলিল। নির্মল কুমার চুড়ি কয়েগাছি লইয়া কক্ষে গেল। দীপশিখা উজ্জ্বল করিয়া পরীক্ষা করিল। তাহার পর ফিরিয়া আসিয়া সেগুলি সুরবালাকে দিয়া বলিল, এ চুড়ি স্বদেশী, কিন্তু কাচের চুড়িতে তোমার ভয় কেন? মুহূর্ত মাত্র ইতস্তত করিয়া সুরবালা বলিল, প্রায় 2 বৎসর পূর্বে আমি কাচের চুড়ি পরিয়াছিলাম। চুড়িওয়ালি বলিয়াছিল চুড়ি স্বদেশী। পরদিন আমার গৃহদ্বারে দাঁড়াইয়া বন্দে মাতরম গান শুনিতেছিলাম। এমন সময় আমার ছোট ভাই চুড়ি বিদেশী বলে। আমি লজ্জায় চুড়ি ভাঙিয়া ফেলিতে যাইয়া হাতটা কাটিয়া ফেলি। তাহার পর একজন
পথযাত্রী যুবক আমার হাত বাঁধিয়া দেন। জ্যোৎস্নালোকে নির্মল কুমার পত্নীর মুখে লজ্জা রক্ত রাগাভা দেখিতে পাইল না বটে, কিন্তু সুরবালার কণ্ঠস্বর যে লজ্জা জড়িত হইতেছিল তাহা সে বুঝিতে পারিল। সুরবালা বলিল, সেদিন মার কাছে বড় বকুনি খাইয়াছিলাম। তখন অপগত মেঘাবরণ আকাশে জ্যোৎস্নার মতোই নির্মল কুমারের হৃদয়ে বিস্তৃত কথা জাগিয়া উঠিল। এতদিনের সন্দেহ তাহার এইবার মিটিল। পত্নীকে কাছে টানিয়া নির্মল কুমার বলিল, আমি এতদিন চেষ্টা করিয়া কিছুতেই মনে করিতে পারি নাই বিবাহের পূর্বে কোথায় তোমাকে দেখিয়াছিলাম। আমি তোমার তিরস্কার লাভের কারণ। সুরবালা মৃদু মৃদু হাসিতেছে দেখিয়া নির্মল কুমার তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি আমাকে চিনিতে পারিয়াছিলে? পতির একটা হাত ধরিয়া সুরবালা বলিল, দেখিবা মাত্র। শেষ হল লেখক শ্রী হেমেন্দ্র প্রসাদ ঘোষের কলমে গল্প কাচের চুড়ি। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, সকলের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।